হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্যালকাটা জাংশন। আমি ঋত্বিক। দিল্লি সিরিজের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগটা আমার কাছে বিশেষ, কারণ আজ আমরা ঘুরতে চলেছি এমন দুটি ঐতিহাসিক জায়গা যেগুলো শুধু দিল্লি নয়, ভারতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আজকের ডেস্টিনেশন হুমায়ুনস টম্ব আর পুরানা কিলা। দুটো জায়গাই মুঘল ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আজ যে হুমায়ুনস টম্ব দেখতে যাচ্ছি, ইতিহাসবিদদের মতে এটি পরবর্তীকালে তাজমহলের আর্কিটেকচারাল ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। তাই বলতে পারো আজকের ব্লগটা তাজমহলের গল্প শুরু হওয়ার আগের অধ্যায়। সকাল থেকেই দিল্লির আবহাওয়া বেশ গরম ছিল, তবুও এক্সাইটমেন্ট ছিল একদম অন্যরকম। কারণ ইতিহাসের প্রতি আমার দুর্বলতা তো তোমরা জানোই, আর আমি প্রথমবার দিল্লি ঘুরতে এসেছি, তো সেই জন্য আমার ইচ্ছা ছিল যে প্রত্যেকটা জায়গা আমি যেন মিস না করি, প্রত্যেকটা জায়গা যেন আমি ভিজিট করি। তো সঞ্জয় লেক থেকে মেট্রো ধরে আমরা পৌঁছালাম জওহরলাল নেহেরু মেট্রো স্টেশনে। এখানে প্রথমেই একটা জিনিস খেয়াল করলাম, স্টেশনের চারপাশে আধুনিক দিল্লির ব্যস্ততা থাকলেও কয়েক কিলোমিটার দূরেই লুকিয়েছিল কয়েকশো বছরের পুরনো ইতিহাস। তো জওহরলাল নেহেরু মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমি র্যাপিডো বুক করলাম, কারণ দিল্লিতে অটো ফেয়ার অনেক সময় ড্রাইভাররা বিভিন্ন রকম চার্জ করে এক একজনদের কাছ থেকে, কেউ 80 টাকা, কেউ 100 টাকা, মানে কেউ আবার তারও বেশি। তাই সময় এবং টাকা দুটোই বাঁচাতে র্যাপিডোই আমাদের কাছে সবচেয়ে কনভেনিয়েন্ট অপশন মনে হলো। র্যাপিডো রাইড শুরু হওয়ার পর ধীরে ধীরে দিল্লির ব্যস্ত রাস্তা পেছনে পড়তে লাগলো। রাস্তার দুপাশে বড় বড় সরকারি ভবন, সবুজ গাছপালা, ব্যস্ত ট্রাফিক, আর সেই সঙ্গে রাজধানী শহরের নিজস্ব গতি। কিন্তু যতই হুমায়ুনস টম্বের দিকে এগোচ্ছিলাম, ততটাই একটা জিনিস আমার কাছে মনে হচ্ছিল, একটা অন্যরকম অনুভূতি আমার ভেতরে কাজ করছিল। কারণ তার মৃত্যুর বহু বছর পর তার স্ত্রী এমন একটি স্থাপত্য নির্মাণ করেছিলেন যা পুরো মুঘল আর্কিটেকচারের গতিপথ বদলে দেয়। আর শুধু তাই নয়, আজ আমরা যে তাজমহলকে পৃথিবীর অন্যতম সুন্দর স্থাপত্য হিসেবে জানি, তার ডিজাইন ফিলোসফির অনেকটাই শুরু হয়েছিল হুমায়ুনস টম্ব থেকেই। কিছুক্ষণ পর দূর থেকে লাল বেলেপাথর আর সাদা মার্বেলের বিশাল গম্বুজ দেখতে পড়তে শুরু করলো। আর তখনই বুঝলাম আমরা যে পৌঁছে গেছি দিল্লির বুকের মধ্যে দাঁড়িয়ে থাকা এক অসাধারণ ইতিহাসের সামনে, হুমায়ুনস টম্ব। কিন্তু এই সমাধি শুধু একটা টম্ব নয়, এটা ভালোবাসার গল্প, এটা ক্ষমতার গল্প, এটা মুঘল সাম্রাজ্যের পুনর্জন্মের গল্প। আর সবচেয়ে বড় কথা, এটা সেই স্থাপত্য যার ছায়া পরবর্তীকালে তাজমহলের গায়েও পড়েছিল। তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর জেনে নিই হুমায়ুনস টম্বের সেই অবিশ্বাস্য ইতিহাস। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হুমায়ুনস টম্বের সামনে। সামনে থেকে দেখলে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এর বিশালতা। লাল বেলে পাথরের গায়ে সাদা মার্বেলের কাজ, চারিপাশে বাগান, আর একদম নিখুঁত সিমেট্রি। সত্যি বলতে প্রথম দর্শনেই বোঝা যায় এটি সাধারণ কোনো সমাধি নয়, এটা মুঘল আর্কিটেকচারের ইতিহাসের এক যুগান্তকারী সৃষ্টি। অনেকেই তাজমহলের নাম জানেন, কিন্তু খুব কম মানুষ জানেন যে হুমায়ুনস টম্বই ছিল সেই স্থাপত্য যেখান থেকে পরবর্তীকালে তাজমহলের ধারণার জন্ম হয়। তো এবার একটু ইতিহাস সম্বন্ধে জানা যাক। হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট এবং মুঘল এম্পায়ারের প্রতিষ্ঠাতা বাবরের পুত্র। তার জীবন ছিল যুদ্ধ, পরাজয়, নির্বাসন এবং পুনরুত্থানের এক অসাধারণ গল্প। একসময় শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে তাকে ভারত ছেড়ে পারস্যে আশ্রয় নিতে হয়েছিল, কিন্তু কয়েক বছর পরে তিনি আবার ফিরে এসে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন। তবে ভাগ্য যেন তার সাথে বেশি দিন ছিল না। ইতিহাস অনুযায়ী 1556 সালে দিল্লির পুরনো কেল্লার ভেতরে অবস্থিত তার লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। কয়েকদিন পর তার মৃত্যু হয়। এই ঘটনাটি মুঘল ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা হিসাবে বিবেচিত হয়। সম্রাটের মৃত্যুর পর তার স্ত্রী হামিদা বানু বেগম সিদ্ধান্ত নেন এমন একটি সমাধি নির্মাণ করবেন যা সম্রাটের স্মৃতিকে চিরস্থায়ী করে রাখবে। প্রায় 1565 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং কয়েক বছর ধরে কাজ চলার পর এই অসাধারণ সমাধি সম্পূর্ণ হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, হুমায়ুনস টম্ব ছিল ভারতবর্ষের প্রথম বৃহৎ গার্ডেন টম্ব, অর্থাৎ সমাধিকে কেন্দ্র করে পরিকল্পিত বিশাল বাগান। এই নকশাকে বলা হয় চারবাগ। ইসলামিক স্থাপত্যে চারবাগ জান্নাতের প্রতীক হিসাবে বিবেচিত। চারিদিকে সমানভাবে বিভক্ত বাগান, মাঝখানে জলপথ এবং কেন্দ্রে সমাধি। পরে তাজমহলেও আমরা ঠিক একই ধারণার উন্নত রূপ দেখতে পাই। তাই অনেক ইতিহাসবিদ হুমায়ুনস টম্বকে তাজমহলের পূর্বসূরি বলে থাকেন। এখানে আরেকটি মজার তথ্য রয়েছে, এই সমাধির প্রধান স্থপতি ছিলেন পারস্যের স্থপতি মিরাক মির্জা ঘিয়েজ। তার হাত ধরেই প্রথমবার মুঘল আর্কিটেকচারে পার্সিয়ান ডিজাইন এত বড় পরিসরে ব্যবহৃত হয়। সামনে যে বিশাল সাদা গম্বুজটি দেখতে পাচ্ছ, সেটি ভারতের প্রথম ডাবল ডোম স্ট্রাকচারগুলোর মধ্যে একটি।
অর্থাৎ ভেতরে একটি গম্বুজ আর বাইরে আরেকটি গম্বুজ, ফলে বাইরে থেকে গম্বুজটিকে আরও বিশাল ও রাজকীয় দেখায়। এই প্রযুক্তি পরবর্তীতে তাজমহলে ব্যবহার করা হয়। আরও অবাক করার মতো বিষয় হলো হুমায়ুনস টম্ব শুধু হুমায়ুনের সমাধি নয়, এখানে মুঘল রাজপরিবারের 100-রও বেশি সদস্যের সমাধি রয়েছে। এই কারণেই অনেক ইতিহাসবিদ এটিকে ডরমিটরি অব দ্য মুঘলস বলে উল্লেখ করেছেন। চারিপাশে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন ইতিহাসের পাতার মধ্যে দিয়ে হাঁটছি। প্রতিটি খিলান, প্রতিটি করিডোর, প্রতিটি নকশা যেন 400 বছরেরও বেশি পুরনো গল্প বলছে। আর একটা বিষয় আমাকে সত্যিই মুগ্ধ করেছে, আজকের আধুনিক দিল্লির মাঝখানে দাঁড়িয়ে এই জায়গাটা আশ্চর্য রকম শান্ত। বাইরের ট্রাফিক, শব্দ, ব্যস্ততা যেন এই দেওয়ালের ভেতরে ঢুকতেই পারে না। তাই শুধু ইতিহাসপ্রেমী নয়, ফটোগ্রাফি লাভার, আর্কিটেকচার লাভার কিংবা সাধারণ পর্যটক সবাই এখানে এসে মুগ্ধ হয়। এই অসাধারণ স্থাপত্য 1993 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে। আজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন মুঘল ইতিহাসের এই অমূল্য সম্পদকে কাছ থেকে দেখার জন্য। আজ সত্যি বলতে হুমায়ুনস টম্ব ঘুরে আমার মনে হয়েছে, যদি তাজমহল আর্কিটেকচারের পরিপূর্ণতা হয় তাহলে হুমায়ুনস টম্ব তার সূচনা। এখান থেকেই শুরু হয়েছিল সেই যাত্রা, যার চূড়ান্ত রূপ আমরা পরে আগ্রার তাজমহলে দেখতে পাই। কিন্তু আজকের ইতিহাস এখানেই শেষ নয়, কারণ হুমায়ুনের মৃত্যুর সঙ্গে যে জায়গার নাম জড়িয়ে আছে সেই জায়গাটিতে এবার আমরা যেতে চলেছি, দিল্লির আরেকটি ঐতিহাসিক নিদর্শন, পুরানা কিলা। তার আগে আমরা হুমায়ুনস টম্বের এখনও কিছু কিছু জায়গা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর একটা বিষয় এখানে এসে আমার খুবই ভালো লেগেছে, সেটা হলো এই জায়গাটার পরিবেশ। অনেক ঐতিহাসিক স্থাপনা আছে যেখানে ভিড়ের কারণে ঠিকমতো জায়গাটাকে অনুভব করা যায় না, কিন্তু হুমায়ুনস টম্ব এর বিশাল এলাকা এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে মানুষের ভিড় থাকলেও কোথাও খুব একটা অস্বস্তি লাগে না। চারিপাশে বড় বড় গাছ, সবুজ ঘাসে ঢাকা বাগান, দীর্ঘ হাঁটার পথ আর মাঝে মধ্যে বসার জায়গা, সব মিলিয়ে শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, বরং ইতিহাস ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ সমাধির মূল ভবনের দিকে ওঠার জন্য বিশাল সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি দিয়ে বেয়ে ওপরে উঠলে চারিপাশের দৃশ্য আরও সুন্দরভাবে চোখে পড়ে। ওপরে দাঁড়িয়ে একবার চারিদিকে তাকালে বোঝা যায় কেন মুঘল স্থাপত্যে সিমেট্রি বা সামঞ্জস্যকে এত গুরুত্ব দেওয়া হতো। বাগানের রাস্তা, জলপথ, প্রবেশদ্বার, মূল সমাধি সব কিছু যেন এক অদৃশ্য জ্যামিতিক নিয়ম মেনে সাজানো হয়েছে। আর একটা বিষয় হয়তো অনেকেই জানেন না, হুমায়ুনস টম্ব শুধু একটি সমাধি নয়, এটি একটি সম্পূর্ণ ঐতিহাসিক কমপ্লেক্স। এখানে মূল সমাধির পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেগুলোর প্রত্যেকটির নিজস্ব ইতিহাস আছে। তাই সময় নিয়ে ঘুরলে শুধু একটি মনুমেন্ট নয়, পুরো একটি ঐতিহাসিক অধ্যায়কে কাছ থেকে আপনারা জানতে পারবেন। আমার ব্যক্তিগতভাবে সবথেকে ভালো লেগেছে এখানকার শান্ত পরিবেশ। দিল্লির মতো ব্যস্ত শহরের মধ্যে দাঁড়িয়ে এমন একটা জায়গা পাওয়া সত্যিই অবাক করার মতো। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন সময় কয়েকশো বছর পিছিয়ে গেছে। চারিদিকে লাল পাথরের দেওয়াল, মুঘল নকশা, পুরনো খিলান আর ইতিহাসের উপস্থিতি সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি তৈরি করছিল। আর যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসো তাদের জন্য হুমায়ুনস টম্ব একেবারে স্বর্গের মতো। এখানকার প্রতিটি করিডোর, প্রতিটি খিলান, প্রতিটি জালনা এবং প্রতিটি বাগান যেন আলাদা আলাদা ফ্রেমে তৈরি করা। তাই এখানে আসার পর ক্যামেরা নামিয়ে রাখা সত্যিই কঠিন। আমার মনে হচ্ছে দিল্লিতে ঘুরতে এসে অনেকেই ইন্ডিয়া গেট, রেড ফোর্ট বা কুতুব মিনারে চলে যান, কিন্তু এই হুমায়ুনস টম্বকে কখনোই মিস করা উচিত নয়। কারণ এই জায়গাটা শুধু একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়, বরং মুঘল ইতিহাসের এমন একটি অধ্যায় যেখান থেকে পরবর্তীকালের অনেক বিখ্যাত স্থাপত্যের সূচনা হয়েছে। আর সত্যি বলতে হুমায়ুনস টম্ব ঘুরে বেড়ানোর পর আমার মনে হয়েছে এটা শুধু একটি সমাধি নয়, এটা ইতিহাস, স্থাপত্য, শিল্পকলা এবং সময়ের এক অনন্য সাক্ষী। তো বন্ধুরা, হুমায়ুনস টম্বের এই অসাধারণ অভিজ্ঞতা নিয়ে এবার আমি রওনা দিচ্ছি দিল্লির আরেকটি ঐতিহাসিক বিস্ময়, পুরানা কিলার উদ্দেশ্যে। তো বন্ধুরা, হুমায়ুনস টম্বের ইতিহাস, স্থাপত্য আর অসাধারণ পরিবেশ উপভোগ করার পর এবার আমরা রওনা দিচ্ছি আজকের দ্বিতীয় গন্তব্যের দিকে। সেই জায়গার নাম পুরানা কিলা, বাংলায় যার অর্থ পুরনো কেল্লা বা প্রাচীন দুর্গ। দিল্লির ইতিহাসে এমন অনেক জায়গা আছে যেগুলো শুধু ইট পাথরের স্থাপনা নয়, বরং শত শত বছরের স্মৃতি বহন করে চলেছে। পুরানা কিলা ঠিক তেমনই একটি জায়গা।
হুমায়ুনস টম্ব থেকে বেরিয়ে যখন আমরা পুরানা কিলার দিকে যাচ্ছিলাম তখন একটা বিষয় বারবার মনে হচ্ছিল। আজকের ব্লগের দুটো ডেস্টিনেশন আসলে একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে আছে। একদিকে হুমায়ুনস টম্ব, যেখানে চিরনিদ্রায় শায়িত মুঘল সম্রাট হুমায়ুন, অন্যদিকে পুরানা কিলা, যেখানে হুমায়ুন তার জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছিলেন। এমনকি ইতিহাস অনুযায়ী তার জীবনের শেষ ঘটনাগুলোর সঙ্গেও এই দুর্গের সম্পর্ক রয়েছে। তাই বলতে গেলে আজকের যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটা যেন মুঘল ইতিহাসের এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে প্রবেশ করার মতো। রাস্তা দিয়ে যেতে যেতে দিল্লির আরেকটি রূপ চোখে পড়ছিল। একদিকে আধুনিক ফ্লাইওভার, বড় বড় অফিস, ব্যস্ত ট্রাফিক, অন্যদিকে হঠাৎ করেই চোখে পড়ে কয়েকশো বছরের পুরনো স্থাপত্য। দিল্লিকে অনেক সময় সিটি অফ সিটিজ বলা হয়, কারণ এই শহরের বুকে একের পর এক সভ্যতা, সাম্রাজ্য এবং রাজবংশ নিজেদের ছাপ রেখে গেছে। আর পুরনো কিলা সেই ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী। ধীরে ধীরে আমরা দুর্গের কাছাকাছি পৌঁছাতে শুরু করলাম। দূর থেকেই বিশাল পাথরের প্রাচীর চোখে পড়ছিল। প্রথম দর্শনেই বোঝা যায় এটি কোনো সাধারণ স্থাপনা নয়। একসময় এই প্রাচীরগুলোর ভিতরেই রাজনীতি, যুদ্ধ, ক্ষমতার লড়াই এবং সাম্রাজ্যের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। তো আমি হুমায়ুন টম্ব থেকে এখন এসে গেছি পুরানি কিলাতে, মানে পুরানি কিলা, যাই হোক। তো আমি এখন ফাইনালি হুমায়ুন টম্ব থেকে এসে গেছি পুরানি কিলাতে। একদম লাস্ট টাইমে এন্ট্রি করেছি। তাড়াতাড়ি করে ভিডিওটা করে নেবো, পুরোটা ভয়েস ওভারে পরে তোমাদের বলবো, স্কিপ না করে পুরোটা দেখো কিন্তু। তো আমি এখন এসে গেছি পুরানি কিলাতে হুমায়ুন টম্ব থেকে একদম লাস্ট টাইম। এখানে 6:20 মধ্যে বন্ধ হয়ে যায়। আমার তো টিকিট আগে কাটা ছিল না, অনলাইনে তাড়াতাড়ি করে কাটলাম। এই মেট্রো যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে তাড়াতাড়ি করে তারপর এখন লাস্ট ভিজিটটা করে নিচ্ছি। আর এখন আমি তোমাদেরকে ভয়েস ওভারে পুরো ডিটেলসটা বলবো। এখন আমি তাড়াতাড়ি করে ভেতরে চলে যাই, কারণ এমনি আর 15 মিনিটের মতো টাইম আছে এখানে ঘোরার। কিন্তু কয়েকশো বছর আগে এই এলাকার কেমন ব্যস্ততা ছিল সেটা কল্পনা করলেই অবাক লাগে। পুরানা কিলার সামনে দাঁড়িয়ে আমার প্রথম অনুভূতি ছিল যে এই জায়গাটা রেড ফোর্ট বা আগ্রা ফোর্টের মতো জনপ্রিয় না হলেও এর ঐতিহাসিক গুরুত্ব কোনো অংশে কম নয়। বরং অনেক ইতিহাসবিদ মনে করেন দিল্লির প্রাচীন ইতিহাস বোঝার জন্য পুরানা কিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুধু মুঘল যুগ নয়, এর ইতিহাস আরও বহু শতাব্দী পেছনে চলে যায়। কিছু গবেষক তো এটিকেই মহাভারতের ইন্দ্রপ্রস্থ নগরীর সম্ভাব্য অবস্থান বলেও মনে করেন। যদিও সেই নিয়ে এখনও গবেষণা চলছে, তবুও এই ধারণাটাই পুরানা কিলাকে আরও রহস্যময় করে তোলে। দূর থেকে বিশাল ফটক, পুরু প্রাচীর আর পুরনো পাথরের গঠন দেখে মনে হচ্ছিল যেন ইতিহাসের এক বিশাল দরজার সামনে দাঁড়িয়ে আছি। আর সেই দরজা পেরোলেই শুরু হবে দিল্লির বহু শতাব্দীর ইতিহাসের আরেকটি অধ্যায়। পুরানা কিলার মূল ইতিহাস জানার পরও আমরা আরও কিছুটা সময় ধরে দুর্গের ভেতরের বিভিন্ন অংশ ঘুরে দেখছিলাম। আর সত্যি বলতে যত বেশি সময় এখানে কাটাচ্ছিলাম ততই মনে হচ্ছিল এই জায়গাটিকে শুধু একটা পুরনো কেল্লা বললে ভুল হবে, কারণ এখানে শুধু ইতিহাস নেই, আছে সময়ের স্তর। দিল্লির এমন অনেক জায়গা আছে যেখানে একটি নির্দিষ্ট যুগের ছাপ দেখা যায়, কিন্তু পুরানা কিলা এর বিশেষত্ব হলো যে এখানে দাঁড়ালে মনে হয় একসঙ্গে বহু যুগের উপস্থিতি অনুভব করা যাচ্ছে। কোথাও মুঘল ইতিহাস, কোথাও আফগান শাসনের স্মৃতি, আবার কোথাও প্রাচীন সভ্যতার সম্ভাব্য চিহ্ন। চারপাশে হাঁটতে হাঁটতে আমি লক্ষ্য করছিলাম অনেক মানুষ শুধু ছবি তুলছে না, বরং চুপচাপ বসে জায়গাটিকে অনুভব করার চেষ্টা করছে। হয়তো ইতিহাসের প্রতি আগ্রহ থেকে, হয়তো এই নিরিবিলি পরিবেশের কারণে। আসলে আজকের দ্রুতগতির জীবনে এমন জায়গা খুবই কম আছে যেখানে মানুষ মিনিট দাঁড়িয়ে থাকলেই মনে হয় যে একটু ধীরে বইছে সময়টা। দুর্গের বিশাল প্রাচীরগুলোর দিকে তাকিয়ে এই কথাটিই বারবার আমার মনে হচ্ছিল, যে মানুষগুলো একসময় এই জায়গায় হেঁটেছেন, যেসব সম্রাট, সৈনিক, কর্মচারী বা সাধারণ মানুষ এই দুর্গের ভেতরে জীবন কাটিয়েছেন, তাদের কেউই হয়তো ভাবতে পারেনি যে কয়েকশো বছর পরে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এসে তাদেরই ইতিহাস জানতে চাইবে। সত্যি কথা বলতে প্রতিটি ভ্রমণই আমাদের কিছু না কিছু নতুন শিক্ষা দিয়ে যায়। আজকের এই যাত্রাও তার ব্যতিক্রম নয়। হুমায়ুনস টম্বের রাজকীয় সৌন্দর্য আর পুরনো কিলার রহস্যময় ইতিহাস দুটো মিলিয়ে আজকের দিনটা সত্যিই অসাধারণ কেটেছে। দিল্লিকে কেন ইতিহাসের শহর বলা হয় তার একটা ছোট্ট উত্তর হয়তো আজ আমরা খুঁজে পেলাম। ক্যামেরায় যতটা ধরা পড়েছে, বাস্তবে অনুভূতিটা তার থেকেও অনেক বেশি গভীর ছিল। ধীরে ধীরে দিনের আলো কমে আসছিল, আমরাও ফিরতি পথ ধরলাম, কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে চললাম এমন কিছু স্মৃতি যেগুলো হয়তো বহুদিন মনে থাকবে। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যদি এখনও দ্য ক্যালকাটা জাংশন পরিবারের সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ পরের ব্লগ আমরা দিল্লির গণ্ডি ছেড়ে রওনা দেব ভারতের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক শহর আগ্রার উদ্দেশ্যে। সেখানে আমরা ঘুরে দেখব বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম তাজমহল এবং ইতিহাসের ভরপুর আগ্রা ফোর্ট।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ গাইস।